আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। শেখ হাসিনা জানিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। আমরা যখন তিনি ফিরবেন কি ফিরবেন না এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছি, ঠিক তখনই সরকারের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এটি কেবলমাত্র রাজনৈতিক স্ট্যান্ডবাজি নয় কিংবা কথার কথা নয়, শেখ হাসিনা আসলেই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এর ফলে সরকারের কিন্তু টনক নড়েছে এবং আপনারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিএনপি নেতাদের কথাবার্তা শুনলেই বুঝবেন যে কিরকম নার্ভাসনেস তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যাদের সাথে বিভিন্ন সময়ে জোট করেছেন গত প্রায় 17 বছর, তাদেরকে একটা ডিনারে ইনভাইট করেছিলেন এবং সেই ডিনার পার্টিতে অনেকেই ছিলেন। দুটো দল সেই আমন্ত্রণ গ্রহণ করেন। একটি ইসলামী দল, তারা মনে করে যে সরকার তাদের গুরুত্ব দেয়নি, নির্বাচনে তাদের ঠিকমতো আসন দেয়নি। আরেকটি হলো আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল। এই জেএসডির অভিযোগ হলো যে নির্বাচনে আসন দেওয়া হয় নাই, সরকারের ঠিকমতো মূল্যায়ন করা হয় নাই। তার চেয়েও গুরুত্বপূর্ণ অভিযোগ হলো যে বর্তমানে আসম আব্দুর রব অসুস্থ, অথচ সরকারের পক্ষ থেকে কেউ তাকে একবার দেখতেও যায়নি। তো এই দুটো দল বাদে অন্যান্যরা কিন্তু এই ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছিল। এখানে বক্তব্য রেখেছেন মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের শুরুতে অ্যাক্সেস দেওয়া হয়েছে, ছবি টবি তোলা হয়েছে। তারপরে যখন বক্তৃতার পর্ব চলে সেখানে কিন্তু সাংবাদিকদের অ্যাক্সেস ছিল না এবং সেটা বলা যায় যে অনেকটা গোপনীয়তার সাথে এই বৈঠকটা করা হয়েছে এবং এই বৈঠকটা করাই হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে দেশে ফ্যাসিস্ট সরকারের লোকজন ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকে, যে কোনো ভাবেই হোক শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে হবে। তারেক রহমান সেখানে যারা এসেছিল তাদের সাথে কথা বলেছেন। তারেক রহমানের সাথে তার সদ্য নিয়োগ দেওয়া রাশেদ খান, যিনি সচিব পদমর্যাদায় তার রাজনৈতিক সহকারী, তিনি ছিলেন। তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার রিটায়ার্ড শামসুল ইসলাম ছিলেন। তো তিনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। জামাতের যিনি সাধারণ সম্পাদক মিয়া পারোয়ার, তার সাথে কথা বলেছেন এবং মিয়া গোলাম পারোয়ারকে তিনি বলেছেন যে অনেকেই অনেকভাবে নির্বাচিত হয়ে এসেছে, সামহাও তিনি জিততে পারেননি, তবে তার সরকার মিয়া গোলাম পারোয়ারকে পররাষ্ট্র বিষয়ক কোনো দায়িত্ব দেবার কথা ভাবছেন। তারেক রহমানের সরকার তার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছে মিস্টার হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরের উপরে সম্প্রতি নাখোশ হয়েছেন, কারণ হুমায়ুন কবির বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে সরকারকে অনেকবার বিব্রত করেছেন, এমনকি ভারতও তার উপরে খুব বিলা। তো সেই অবস্থায় হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা সরকারের মধ্যে আছে এবং মিয়া গোলাম পারোয়ারকে নতুন কোনো দায়িত্ব এই সংশোধন দেওয়া যায় কিনা সে ধরনের একটি ইঙ্গিত কিন্তু তারেক রহমান দিয়েছেন। এই সমস্ত ডিনার পার্টিতে আর কোনো দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিল না, কিন্তু সেখানে পাকিস্তানি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। তার কি কাজ ছিল এবং তারেক রহমান তার সাথে একান্তে 10 মিনিট বৈঠক করেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনাকে ঠেকাতে সবাই ঐক্যবদ্ধ। এই যে মাঝে মধ্যে তাদের ঝগড়াঝাটি দেখি, এগুলো ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি বা অনেকটা আইওয়াশ, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে যে ষড়যন্ত্র তারা করছে সেখানে পাকিস্তানের ইনভলভমেন্ট থাকবে বলেই আমরা ধারণা করতে পারছি। এবার আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই, যে দেখেন যে কুলাঙ্গার বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগকে বলে নিকৃষ্ট মানুষের দল, অথচ এই আওয়ামী লীগের সভানেত্রী
খুব সম্প্রতি এই টুকুর পরিবার সম্পর্কে কি বলেছেন। এই হলো মীর জাফর, অকৃতজ্ঞ ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা। বিএনপি নিশ্চয়ই এই মানুষটার দিকে নজর রাখবেন। আজকে 21শে জুলাই, 16ই জুলাই থেকে 21শে জুলাই 2024 সালে বেশ কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং এখন বোঝা যাচ্ছে যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের অংশ হিসেবে জঙ্গিরা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল। রংপুরের আবু সাইদ পুলিশের গুলিতে নয়, তাকে হত্যা করা হয়েছিল। এই আন্দোলনকারীরাই, এই জঙ্গিরাই তাকে হত্যা করেছিল। অথচ এই আন্দোলনে কারা শহীদ হয়েছিল যদি শহীদ বলি, তাহলে দেখবেন দুটো নাম, এই আবু সাইদ আর মুগ্ধ। অনেক চিন্তা ভাবনা করে আরো একটা দুইটা নাম পাবেন, কিন্তু এর চেয়ে বেশি শহীদ হয়েছে আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা, অনেক বেশি শহীদ হয়েছে পুলিশের এবং আনসারের সদস্যরা। আমি একটু দেখি যে প্রথম এই আন্দোলনে ঢাকায় শহীদ হয়েছিল সবুজ আলী, তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের একজন কর্মী। তারপরে স্বেচ্ছাসেবক লীগ 59 নম্বর ওয়ার্ড ঢাকা নাজমুল হোসেন, তারপরে নূরে আলম শ্রমিক লীগ গাজীপুর, সুমন স্বেচ্ছাসেবক লীগ 62 নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ, হামিদুল ইসলাম জুয়েল মোল্লা যুবলীগ গাজীপুর, মোহাম্মদ রোমান আওয়ামী লীগ ঢাকা, বাকের মিয়া স্বেচ্ছাসেবক লীগ 18 নম্বর ওয়ার্ড, সৈয়দ জহিরুল ইসলাম টিপু আওয়ামী লীগ মিরপুর শিবপুর নরসিংদী, মমিনুল ইসলাম আওয়ামী লীগ 6 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর, মোহাম্মদ বাবুল আওয়ামী লীগ 6 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর, কবির আওয়ামী লীগ ঢাকা উত্তর, তানিম যুবলীগ ঢাকা উত্তর, কিরণ পৌর আওয়ামী লীগ। তো এই যে আমি নাম বললাম, 13 জনের নাম বললাম, অথচ দেখেন আজকে এদের নাম কিন্তু আমরা শুনতে পাই না। তো এইভাবে মানুষজনকে বিভ্রান্ত করে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, আনসারদের হত্যা করে এই জঙ্গিরা একটি রেজিম চেঞ্জ করেছিল এবং যার ফলে আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং বাংলাদেশ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, স্যার, আপনি কি বাংলাদেশের নাগরিক? আপনি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক? মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে জাতি গঠন করতে চেয়েছিলাম, আপনি কি তার সদস্য? আসুন আপনার সাথে আলোচনা করে ব্যাপারটা ঠিক করে নিই। আজকে আমরা প্রথম আলোয় দেখলাম বিশাল এক প্রতিবেদন, সেখানে আপনি সহ 10 জনের ছবি, আপনার সাথে প্রফেসর আনু মুহাম্মদ এবং প্রফেসর সলিমুল্লাহ খান, আপনারা শত মানুষ মিলে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করেছেন। সুন্দর কথা, গণতান্ত্রিক অধিকার কমিটি শুনতে খুব ভালো লাগে। ভিতরে কি লিখেছেন আপনারা? সেখানে পত্রিকায় প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন আপনারা কি চান। অনেক কিছু চান বলেছেন, 3-4টা কথা আছে। আমি দুটো জিনিস একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা সেখানে লিখেছেন যে কোনো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে। তো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এটা কি এই অবস্থা যে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং একটা ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই ফ্যাসিবাদ ফিরে আসে? যে কোনো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে? কোন কোন গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে এসছে? আমাদের যে 69-এর গণ অভ্যুত্থান, তারপর ফ্যাসিবাদ ফিরে এসছে? আমাদের যে 90-এর গণ অভ্যুত্থান, তারপর ফ্যাসিবাদ ফিরে এসছে? নাকি 2024-এর আপনি যেটাকে গণ অভ্যুত্থান বলছেন, তারপরে ইউনূস এসে ফ্যাসিবাদ কায়েম করেছে? কোনটা স্যার? এখন আপনার বয়স 90, দেখুন মারা যাবেন। এই যে গণ অভ্যুত্থানগুলো আপনারা লিখলেন ওখানে, যে গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে, কি মিন করছেন এটা? 69-এর গণ অভ্যুত্থানের পর যারা ফিরে এসছে, 90-এর গণ অভ্যুত্থানের পর যারা ফিরে এসছে বা এসেছে, 2024-এর অভ্যুত্থানের পর যারা এসছে, তাদের মধ্যে কারা ফ্যাসিবাদ? একমাত্র ইউনূস তো ফ্যাসিবাদ, এটা তো মানতে চান না, তাই না? তারপর বলেছেন আরেকটা কথা, যে গণ অভ্যুত্থানের কি উদ্দেশ্যকে রক্ষা করতে হবে।
স্যার, গণ অভ্যুত্থানের উদ্দেশ্যটা কি? কি ছিল গণ অভ্যুত্থানের উদ্দেশ্য? আপনার মনে আছে, স্মরণে আছে? গণ অভ্যুত্থানের উদ্দেশ্য তো আমরা জানি যে তারা সরকারি চাকরিতে কোটা প্রথার বিলোপ, যদিও কোটা প্রথা তখন ছিলই না, কোটা প্রথার বিলোপ করবে, এটাই দাবি ছিল। তো এই গণ অভ্যুত্থানের পর কি বাংলাদেশের সকল মানুষ এটা বোধ করছে যে সরকারি চাকরি এখন আর কোনো কোটা প্রথা নাই, এবং এটাতে সবাই এই চাকরির যে পরীক্ষা বা এখানে চাকরি পাওয়ার যে প্রতিযোগিতা, সেখানে সবাই সমানভাবে সুযোগ পাচ্ছে এবং সবাইকে এই চাকরি বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার হচ্ছে মেধার ভিত্তিতে? বলতে পারবেন স্যার, বুকে হাত দিয়ে এই ঘটনাটা ঘটছে? নাকি এই পর্যন্ত এই গণ অভ্যুত্থান যেটাকে বলছেন, তারপরে যত চাকরি হয়েছে সব জামাত শিবির পেয়েছে? বলুন না স্যার, গণ অভ্যুত্থানের কোন কোন উদ্দেশ্যটাকে আপনি রক্ষা করবেন? গণ অভ্যুত্থান আর একটা বলেছিল যে বৈষম্য বিরোধী তারা করছে, বৈষম্য দূর করবে। বলুন না স্যার, এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরে বৈষম্য দূরীকরণের জন্য কি ব্যবস্থা করেছে? কোন ব্যবস্থাটা তারা করেছে? গণ অভ্যুত্থানের বলা হচ্ছিল সার্বিকভাবে যে নির্বাচনী গণতন্ত্র ফিরে আনবে। এই যে বাংলাদেশের 50-60 ভাগ মানুষকে বাইরে রেখে যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন ফিরিয়ে আনা, এটাই গণ অভ্যুত্থানের আপনার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল? কোনটা পূরণ করেছে? তারপর আপনারা গণ অভ্যুত্থানের কি রক্ষা করতে চাচ্ছেন? এই যে প্রতিটা বাংলাদেশের যে বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা, মানুষের প্রতি অন্যায় করা হয়েছে, আগে কখনো দেখেছেন? এই যে 2024-এর পর যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, মানুষকে পিটিয়ে মারা হয়েছে, মানুষকে জ্বালিয়ে দেয়া হয়েছে, এরকম আগে কখনো দেখেছেন? কোনটা বলবেন? বলবেন যে বাকশাল আমলে হয়েছে, 72-এ হয়েছে, 73-এ হয়েছে, এগুলো বলবেন তো? সাংবাদিক মাহবুব কামালের কাছে শুনে দেখেন, উনি তো জাসদের সদস্য ছিলেন। জাসদ তো তখন নির্যাতিত ছিল। আপনি তো জাসদের সদস্য না, বা কি জানি না, আপনারটা পরে আসি। আমরা তো জানি না, হ্যাঁ 73-74 তো আর আমি ওটা বলতে পারবো না, কিন্তু তত্ত্ব তালাশ করে তো আমরা পাই না যে 2024-এর জঙ্গি উত্থানের পর যে পরিমাণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, মানুষকে যেভাবে জ্বালিয়ে দেয়া হয়েছে। আর কখনো দেখেছেন? আমি তো, আমার তো 50 বছরের স্মৃতি নাই, অন্তত 40 বছরের স্মৃতি আছে। 40 বছরে তো আমি কখনো দেখি নাই স্যার। সেই সময় তো আপনাকে দুই একবার মিনমিন করে কিছু বলতে পারেন, কিন্তু এগুলোর কি কোনো প্রতিবাদ করেছিলেন? তখন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কিছু করেছিলেন? যে আজকে যে গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি করলেন, কি গণতান্ত্রিক অধিকার আপনারা রক্ষা করবেন? আপনি কি জানেন গণতন্ত্র কাকে বলে? বলুন না স্যার, বলুন গণতন্ত্র কাকে বলে? আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন? আপনি তো সমাজতন্ত্রী। আপনার সমাজতন্ত্রে কি আছে আমি জানি না। আপনি বহু লেখাপড়া করেছেন, বহু কিছু লিখেছেন, আপনার যত লেখা সবকিছুতে কিন্তু সমাজতন্ত্রের কথা, আর কিছু কিন্তু নাই। তো সমাজতন্ত্রের জন্য কি আপনার গণতান্ত্রিক অধিকার যেটা আপনি রক্ষা করছেন, মানে কমিটি করেছেন, সেখানে তো সমাজতন্ত্র একটা ভালো প্রথা, আমি মানি, সে যুক্তিতে গেলাম না। এই যে মানুষের যে এত গণতান্ত্রিক অধিকার হরণ করা হলো, সেখানে তো আপনারা কেউ কোনো উচ্চাবাচ্য করেন নাই, করেছেন? আপনি, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, অবশ্যই এই যে 10 জনের ছবি ছাপানো হয়েছে এই বিশাল ফটো ফ্রেমে, আমি অবশ্য অন্যদের চিনি না, আপনাকে চিনি, আনু মোহাম্মদকে চিনি, সলিমুল্লাহ খানকে চিনি, আপনাদের কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনি না। আপনাদের চিনি এইভাবে পত্রপত্রিকায় বা আপনাদের লেখাপড়া যেটুকু আছে, মানে লেখার মাধ্যমে। আপনি তো লিখে অনেকের কাছে জনপ্রিয়, আপনাকে মানবিক মানুষ মনে হয়। কিন্তু এই যে 2024-এর যে চরমপন্থার উত্থানের পর এত হিংস্রতা বাংলাদেশে হলো, কোথাও দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন? একবার বলেছেন যে এই কাজটা ভালো হচ্ছে না? আপনি বলবেন যে শেখ হাসিনা এটা করেছে, শেখ মুজিব করেছে, আপনাদের কাছে তো শেখ মুজিব বলেন কেন? আপনি অনেক লম্বা, অনেক মোটা, আপনার মাথায় অনেক ব্রেইন, আপনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক, এই জন্য শেখ মুজিব বলেন। বঙ্গবন্ধু বলতে আপনার ইজ্জতে লাগে, তাই না? কেন লাগে স্যার, কেন লাগে? আপনাকে তো অনেকে সম্মান দেয়, স্যার ডাকে, এই যে আমিও ডাকছি। বঙ্গবন্ধু বলতে আপনার এত বড় ইজ্জতে লাগে, কেন লাগে? এটা একটু আমরা জানতে চাই যে কেন লাগে। এই যে আপনারা 2024-এর জঙ্গি উত্থান করলেন, জঙ্গি উত্থানকে সমর্থন দিলেন, আপনারা এই যে আপনি, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান তো বোঝায় যে আপনারা সবাই বামপন্থী হিসাবেই তো আপনাদের সবার কল্লা কিন্তু তারা ফেলে দিবে যারা জঙ্গি উত্থানটা করেছে। তবু কিসের লোভে, কিসের তাড়নায়, কিসের মরিচিকায় ধাবিত হয়ে আপনারা এই জঙ্গিদের পক্ষ নেন বারবার? আপনারা কি জানেন সেটা? আমি কিন্তু জানি, আপনাদের পুরো ব্যবস্থাটা আমি জানি। আপনারা 1947 সালে যে দেশ ভাগ হয়েছে, সেখানে আপনারা স্বপ্ন দেখেছিলেন যে আপনারা হিন্দুদের সাথে বসবাস করবেন না, হিন্দুরাও স্বপ্ন দেখেছিল যে মুসলমানের সাথে বসবাস করবে না। আপনারা সেই মুসলমানগুলা যারা হিন্দুদের সাথে রাষ্ট্রে বসবাস করতে চান নাই, এই জন্য আপনারা পাকিস্তানপন্থী, পাকিস্তানকে আপনারা চেয়েছিলেন। তারপরে আপনার ইতিহাস আমরা জানি, আপনি অল এলং পাকিস্তানি ছিলেন। মুক্তিযুদ্ধে আপনি, মুক্তিযুদ্ধ বা এগুলোতে আপনার কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই, কারণ পাকিস্তান ভেঙে গেছে, আপনার কিন্তু প্রাণ ভেঙে গেছে।
যদিও আপনি সেকুলার, আমি বলবো না আপনি কিন্তু সাম্প্রদায়িক, কিন্তু সেকুলার হয়েও কেন এই সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আপনার এই সখ্য স্যার? এই জন্য না যে পাকিস্তানটা ভেঙে গেল, যে একটা মুসলিম সংস্কৃতির দেশে আপনারা বসবাস করতে চেয়েছিলেন। পশ্চিম পাকিস্তানে তো সেই ব্যবস্থা হয়েছে কৃত্রিমভাবে। 20% জমিদার শ্রেণী তারা সেকুলার হয়ে রাষ্ট্রটা শাসন করছে ইসলামিক শাসন দিয়ে, আর বাকি 80% ওরা ওরা ধর্মের পিছনে নাচানাচি করছে। আপনি তো এরকম একটা রাষ্ট্রেরই স্বপ্ন দেখেছিলেন, যেখানে আপনি ওই 20% জমিদার শ্রেণীতে অধ্যাপক, এমেরিটাস, ইংরেজি ভাষার অধ্যাপক আপনি সসম্মানে থাকবেন। তো শেখ মুজিব যখন এই পাকিস্তানটা ভেঙে দিল, আপনার সেই সেই স্বপ্ন খান খান হয়ে গেল না? আপনি তো জমিদার শ্রেণী থেকে প্রজা শ্রেণীতে চলে আসলেন। বাংলাদেশে তো সেই জমিদার শ্রেণী নাই, শেখ মুজিব রাতে এগুলো ভেঙে দিছে। সমাজতন্ত্রের কথা বলেন ঠিকই, কিন্তু এই যে আভিজাত্য বোধ আপনাদের, ওই যে 20% জমিদার শ্রেণীতে থেকে 20% জমিদার শ্রেণীতে না থাকলে তো আপনাদের কল্লা কেটে ফেলবে, যে জঙ্গি জঙ্গি গোষ্ঠীর সাথে আপনারা হাত মিলিয়ে চলছেন এই বাংলাদেশে। কল্লাটা কেটে ফেলবে না স্যার? জিজ্ঞাসা তো করবে না আপনি কলমা পড়ছেন কি, জীবনে পড়েন নাই, আপনার কল্লা কিন্তু কেটে ফেলবে। তবুও এদের প্রতি আপনাদের ভালোবাসা কেন যায় না? এই যে পাকিস্তান ভেঙে গেল, এই বাস্তবতাটা কেন মেনে নিতে পারেন না? শেখ মুজিব ভেঙে দিছে, শেখ মুজিবকে ঘৃণা করতে হবে, আর বঙ্গবন্ধু কথাটা মুখ দিয়ে আসে না। শেখ মুজিব, তারপরে আপনারা যে স্বপ্নে আছেন, সেই স্বপ্নটা কি? এই বাংলাদেশ তো একটা বাস্তবতা, এটা কখনোই আর পূর্ব পাকিস্তান হবে না, কখনোই আর পাকিস্তানের অংশ হবে না। এই বাংলাদেশে কখনো 20% জমিদার শ্রেণী গ্রো করবে না। এখানে অবশ্যই একটা অসৎ চোরাকারবারি শ্রেণী আছে, এরা ধনী, কিন্তু এরা সেই রাজনৈতিক কন্ট্রোল এখানে নিতে পারছে না, কারণ শেখ মুজিব কৃষক শ্রমিকের জন্য রাষ্ট্রটা শাসন করেছে। আপনারা যেটা বলেন কৃষক শ্রমিকের অধিকার, সমাজতন্ত্র, তাই না স্যার? বুঝতে পারেন এগুলো? কেন বুঝতে পারেন না এই সহজ জিনিসটা? এত শিক্ষিত হলেন, এত বই লিখলেন, এত প্রবন্ধ লিখলেন, তারপরে এই সহজ জিনিসটা কেন মাথায় ঢোকে না? ঘৃণা কত দূর যেতে পারে? হিন্দুদের সাথে বসবাস করবেন না, পাকিস্তানে চলে যেতেন, সেখানে গেলে আপনাদের মতো এই সব লোকজনকে রাখবে? ওদের তো অনেক বেশি শিক্ষিত লোক আছে, ইংরেজি ভাষায় শিক্ষিত, হ্যাঁ, তারপরে আপনারা যেসব বুদ্ধিজীবিতা করেন সেই বুদ্ধিজীবিতা শিক্ষিত আছে না তাদের? আপনি তো জানেন, আমিও জানি। পাকিস্তানে আপনার তো সেখানে কদর থাকবে না। তারপরেও কেন ওই ইলুশনের পেছনে আছেন স্যার? কোন ধরনের স্বপ্ন আপনারা দেখে চলেছেন? কিসের কোন দুরাশায় আপনারা কোন দিকে মিশতে পারছেন না? আপনারা যে জঙ্গি শ্রেণীর সাথে গেছেন, আপনাদের যারা লালন পালন করে সেই মতি মাহফুজ, ওদের অফিস জঙ্গিরা জ্বালিয়ে দিয়েছে না? জঙ্গিদের পৃষ্ঠপোষক ইলিয়াস, পিনাকি, এরা তো মিটিং করে, হ্যাঁ, অনলাইনে ওরা কোকা কোলা খেতে খেতে কিন্তু ওই অফিস দুইটা গুড়িয়ে মানে আগুন লাগিয়ে দিয়েছিল। তারপরেও দেখেন মতি মাহফুজের কিন্তু এই জঙ্গিদের প্রতি ভালোবাসা যায়নি। তারা এখন আপনাদের পৃষ্ঠপোষকতা করছে। আপনারা যে গণতান্ত্রিক রক্ষা কমিটি, কি গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করেছেন, বিশাল ছবি ছাপিয়েছে আপনাদের। এই যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেলেন, উনি জীবিত থাকলে হয়তো আপনাকে এখানে দেখতাম না, তাকেই করার কথা, কারণ আপনি তো একটু চুপচাপ থাকেন, সব রাজনৈতিক সভা সমাবেশ আসেন না। কিন্তু আপনি তো একটা জাতির বিবেক হতে পারতেন। এই যা কিছু বাংলাদেশের ঘটে গেল, আপনি বোঝেন না যে এই যে জামাত, শিবির, হেফাজত, এরা কোনোভাবেই গণতান্ত্রিক শক্তি না। গণতান্ত্রিক শক্তি হতে হলে যে কাগজে ধর্মনিরপেক্ষ কথাটা লেখা থাকতে হয়, এটা আপনি বোঝেন না স্যার। বাংলাদেশ কোন রাজনৈতিক দলের কাগজে যে ধর্মনিরপেক্ষতা কথাটা লেখা আছে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই চারটা তো বাংলাদেশের বড় দল। এই চারটা দলের বড় দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া বাকি তিনটার কাগজে তো ধর্মনিরপেক্ষ কথাটা নাই, আছে? বলুন তো, ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় কিভাবে? আপনি বলবেন আওয়ামী লীগ তো গণতান্ত্রিক না। গণতান্ত্রিক না হোক, অন্তত লিখেছে কাগজে, ওরা তো লিখেও নাই। তারপরে আপনি কেন ওদের সাথে? আপনাকে তো নাস্তিক বলে কল্লা কেটে ফেলে দিবে। আপনার যে স্বপ্নের পাকিস্তান বা পাকিস্তানের মতো রাষ্ট্র আপনি গড়তে চান, সেটা যদি করেন, কেটে ফেলে দিবে না? আপনার কল্লা কিন্তু কেটে ফেলে দিবে। সলিমুল্লাহর কল্লাও কেটে ফেলে দিবে, কারণ সলিমুল্লাহ ডারউইনের যে থিওরি অফ ইভলিউশন, সেটাতে সে বিশ্বাস করে। থিওরি অফ ইভলিউশনে বিশ্বাস করলে তো কল্লা কেটে ফেলে দিবে। আর আনু মোহাম্মদ তো নাস্তিক হিসাবেই চিনে, ওর কল্লা ফেলে দিবে না। আপনার কল্লা থাকবে, সমাজতন্ত্রী কল্লা থাকবে। তারপরেও আপনাদের ভালোবাসা কিন্তু ওদের প্রতি, কিন্তু ঘৃণাটা আওয়ামী লীগের প্রতি। কেন স্যার? কেন কেন আওয়ামী লীগ কি করেছে? আপনি বলবেন আওয়ামী লীগ দুর্নীতি করে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় দুর্নীতি করে নাই? বিএনপি দুর্নীতি করে নাই, জাতীয় পার্টি দুর্নীতি করে নাই। যখন যার কেক যত বড় ছিল সে তত লভ্যাংশ অতটুকু হারে খেয়েছে, কিন্তু কেউ তো রাষ্ট্রটাকে উন্নত করতে পারে নাই। অর্থনৈতিক সমৃদ্ধি তো শেখ হাসিনা দিয়েছে। ঘৃণাটা করেন কেন আওয়ামী লীগকে? কি জন্য? কি মানে কারণটা থাকতে হবে তো, যে আমি আওয়ামী লীগকে এই জন্য ঘৃণা করি। বিএনপি কে ভালোবাসেন কেন? জামাতকে ভালোবাসেন কেন? কারণটা কি? বলবেন যে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে। তো মানবাধিকার লঙ্ঘন কে কম করেছে? 2001 সালে হিন্দুদের যেভাবে নির্যাতন করা হয়েছে, আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এই বাংলাদেশের বিএনপি ক্ষমতায় এসে
তারপর 2024 আওয়ামী লীগকে যে নির্যাতন করা হয়েছে, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মেরে যেভাবে শেখ হাসিনা আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, 1975 সালে শেখ মুজিব এবং তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, এই যে কয়েকটা ঘটনা বললাম, এগুলোর কোনটা করেছে আওয়ামী লীগ? কোনটা করেছে আওয়ামী লীগ? তাহলে আপনি আওয়ামী লীগকে এত ঘৃণা করেন কেন স্যার? স্যার 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 প্লিজ একটু বলেন। একটু যদি মৃত্যুর আগে যদি এই জিনিসটা জানিয়ে যেতেন, তাহলে না হয় এই যে আপনাদেরকে এইভাবে কথা বলছি সেটা বন্ধ করে দিতাম। আর কিসের জন্য আওয়ামী লীগকে ঘৃণা করেন? আপনি যদি দুর্নীতির কথা বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করে, অন্যরা তো আরো বেশি করে বা সমান সমান করে, এটা তো মানবেন, বেশি না করুক। ঘৃণার জন্য আপনার ঘৃণাটাকে রক্ষা করে যদি বলি, মানবাধিকার লঙ্ঘন তো আওয়ামী লীগ কারোর সাথে পারে না। আর কিসের জন্য আপনারা ঘৃণা করেন? ভারতের কাছে আওয়ামী লীগ বাংলাদেশ বিক্রি করে দিছে, এটা আপনিও বিশ্বাস করেন নিশ্চয়ই। কারণ আপনারা তো আবার চীনপন্থী। আপনি কোন পন্থী আমি জানি না, চীন না সোভিয়েত পন্থী। আপনার লেখায় মনে হয় যে আপনি চীনপন্থী। আপনার আপনার যে রাজনৈতিক অবস্থান বাংলাদেশে, সেই ফরহাদ মজাদ্দের সাথেই আপনি ব্র্যাকেট বন্দি মনে হচ্ছে, বদরুদ্দিন ওমর। তাহলে আপনি চীনপন্থী নিশ্চয়ই। এখন চীন ভারতের যে ঐতিহাসিক বিরোধ, যেটা শুরু হয়েছিল এই যে 62 সালের যুদ্ধের মাধ্যমে, 62 সালেই তো, হ্যাঁ, সেটার অংশ হিসাবে পাকিস্তান প্রীতি, সব তো এই একই। ওই যে ভারত পাকিস্তান ভাগ হওয়া, পাকিস্তানের অংশ হতে চাওয়া, সেখান থেকে না স্যার? কিন্তু এটা এত গভীর কেন? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন অধ্যাপক, আপনি পুস্তক লিখেছেন, আপনি সংবাদপত্রে শত শত কলাম লিখেছেন। যদিও আপনার 6টা কলাম পড়লে আপনার জীবনের সব শিক্ষা আমরা পেয়ে যাই। 5টা 6টা পড়লেই তো হয়, সব বই তো পড়ার দরকার নেই। আপনার যা 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 লিখেছেন, কেন ঘৃণাটা করেন? যারা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করলো তাদের পক্ষ হয়ে মানবাধিকার কি গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি করেন? কেন করেন স্যার? কেন কেন স্যার গো? 30-35 বছর আগে আমি যখন আন্তর্জাতিক সম্পর্কের বই পড়া শুরু করি, সেখানে জাতির অনেক সংজ্ঞা পেয়েছিলাম। সবচেয়ে সহজ সংজ্ঞাটা কি ছিল জানেন? যে একদল মানুষ যদি মনে করে তারা একটা জাতি, তাহলে তারা একটা জাতি। এই যে একদল মানুষ মনে করে তারা একটা জাতি, তাহলে একটা জাতি। আমরা তো মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা ব্যবস্থা করেছিলাম যে আমরা একদল মানুষ একটা জাতি নিজেকে মনে করব। সেটা হবে কি? সেটা হবে আমাদের একটা আধুনিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ, এবং সেই বাংলাদেশের সদস্য হিসাবে আমরা থাকব। সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, আস্তিক সবাই হবে। এটাই তো আমাদের স্বপ্ন ছিল। এভাবে তো আমরা একটা জাতি গঠন করব। আপনি কি সেই জাতির সদস্য? এই যে আমি এতগুলা কথা বললাম, এখানে তো কোথাও প্রমাণ পায় না যে আপনি সেই জাতির সদস্য। আপনি তো পাকিস্তানি রাষ্ট্রের সদস্য, পাকিস্তান জাতির সদস্য। আপনি যদিও জন্মগতভাবে বাঙালি, কিন্তু আপনি তো বাংলাদেশ জাতি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন, তার সদস্য না স্যার। আপনি তার সদস্য না, আপনি পাকিস্তান জাতির সদস্য। 2024-এর জঙ্গি উত্থানের পর আমরা যে জাতির স্বপ্ন দেখি, সেই জাতির সদস্য অধ্যাপক জাফর ইকবালকে কিন্তু যান নিয়ে পালিয়ে যেতে হয়েছে সস্ত্রী। পালিয়ে যেতে হয়েছে না স্যার? আপনারা তো কিছু বলেন নাই যে ফ্যাসিস্টের দোষর। ফ্যাসিস্ট কথাটা আপনারা আবারও বলেছেন, ভালো কথা। এখন যদি আমরা ফিরে আসি, ফিরে আসবো না আপনারা মনে করতে পারেন, যদি আমরা ফিরে আসি, এই যে আপনি এই যে 100 নাগরিক নিয়ে এই যে আপনারা গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি গঠন করলেন, আপনি, আনু, সলিম, এদের সবাইকে যদি আমরা বের করে দেই, কেমন লাগবে স্যার আপনার? তারা তো জানে তারা ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে, বিদেশি শক্তির কাঁধে চড়ে এসেছে। তারা যে সব মিলিয়ে ঐক্য, তারা তো সবসময় ঐক্যবদ্ধ ছিলই, নতুন করে ঐক্য হওয়ার কিছুই নাই। বরং শুনতেছি 2-1টা দল নাকি যায়ও নাই, এরকম শুনেছি। এবং মাঝখানে বিভেদ সৃষ্টি হয়েছে। এরা ভয় তো আপনি তারেক রহমানের সামাদ ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তো, আপনি আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তো। আমি অসুস্থ, সামাদ ভাই দেশ নিয়ে চিন্তা করে সে অস্থির, আপনিও চিন্তিত। আমাদের 3জনের চেহারা দেখেন, আর তারেক রহমানের চেহারাটা এখানে দেখেন। একটা প্রধানমন্ত্রীর ওটা বডি ল্যাঙ্গুয়েজ, ওটা একটা প্রধানমন্ত্রী বডি ল্যাঙ্গুয়েজ। সালাউদ্দিনেরই তো দেখলে মনে হয় যে প্রধানমন্ত্রী সে। তারা দেখে তো আমার মনে হয় নাই আজ পর্যন্ত। বডি ল্যাঙ্গুয়েজ তো একটা ব্যাপার। একটা মানুষ যখন প্রধানমন্ত্রী হয়, তার বডি ল্যাঙ্গুয়েজে তো বলে দিবে। তার মা তো প্রধানমন্ত্রী ছিল, তার মা বয়স্ক মানুষ ছিল, কম শিক্ষিত মানুষ ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ অযোগ্য মানুষ ছিল, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারছেন। তার খালেদা জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ তো বোঝার উপায় ছিল না যে তিনি, মনে হয় যে তিনি অন্তত 5-6টা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্ট ছিল। কিন্তু তারেক রহমানরা কি আপনি সেই কনফিডেন্ট পাচ্ছেন? আমাকে বলেন। আমাদের ভাবির পোলাদের গলার সুর কিন্তু কমে আসছে, খেয়াল করবেন। এখন দিন যত যাবে আমাদের গলার সুর বাড়বে, সামাদ ভাইয়ের গলার সুর বাড়বে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের গলার স্বর বাড়বে। আমাদের কনফিডেন্ট আমরা যারা চেহারা দেখে, যারা সাইকোলজিস্ট, তাদের জিজ্ঞেস করেন, দেখেন কি বলে। আমি কিন্তু একটা দায়িত্ব নেবেন, আমি কয়েকজন সাইকোলজিস্টকে প্রশ্ন করেছি, আপনারা একটু বলেন। বলে যে ফরিদ তুমি তো খুব চালাক মানুষ। ওই 4-5জন যারা বলতে আমাদের এক ডাক্তারকে সামাদ পাইছি না। আমি বললো যে তুমি তো খুব চালাক, উত্তর দেয় নাই। তার মানে আমি আমার আনসার পাই গেছি। কারণ তিনি তো সরাসরি বলবেন না, যেহেতু তারা পদে আছে। তবে এই তাদের ভীতি সৃষ্টি হয়ে গেছে।
এরা জানে যে ডিসেম্বরে ঘোষণা দেওয়াতেই এদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এরা জানে যখন আন্দোলন শুরু হবে সেনাবাহিনী, যেটা সামাদ ভাই বলেছে, ঠেকা রাখতে পারবে না জনস্রোত। বাংলাদেশে যখন আওয়ামী লীগের উত্থান ঘটবে সেনাবাহিনী তাদের ঠেকা রাখতে পারছে, সেনাবাহিনী ঠেকা রাখতে না পারলে জামাত বিএনপি হেফাজত কিভাবে ঠেকা রাখবে? সুতরাং তারা তো ভয় অস্থির, তার জন্যই তারা বিভিন্ন সময় মিটিং কল করতেছে, আরো কল করবে, দেখবেন কয়দিন পরে ঘন ঘন শুরু করবে। কোনো সন্দেহ নাই তারা ভয়ের মধ্যে আছে, ভীতির মধ্যে আছে। যখনই দেখবে শেখ হাসিনা আসতেছে, সাথে সাথে এদের ন্যারেটিভ সব পাল্টা যাবে। শেখ হাসিনা জয়গান করা শুরু করবে, তখন আপনারে বানাবে বিএনপির দালাল, সামাদ ভাইরে বানাবো এত সমাজতন্ত্র করে, সে কিসের আওয়ামী লীগ? আমার বলবে এই লোক কোথায় থাকে, এই কেউ তো কোনদিন আওয়ামী লীগ করতে দেখি নাই, বগর বগর করছে তাই গিয়েছে। তখন এই বদিল আলম মজুমদারাই দেখবেন আওয়ামী লীগের ডাইনে বায়ে উপরে নিচে যাওয়ার চেষ্টা করবে। অবশ্য আওয়ামী লীগের এইবার আর ওই ভোটটা নাও করতে পারে। আওয়ামী লীগ তো, কারণ সবচেয়ে ভুক্তভোগী কে? কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ যেগুলো ভুল করেছিল, ভুক্তভোগী কে? তারাই বেশি ভুক্তভোগী। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মুক্ত চিন্তক তারা তো ভুক্তভোগী, কিন্তু আমাদের চাইতে বেশি ভুক্তভোগী কি আওয়ামী লীগের লোক না? যারা বলে যে আওয়ামী লীগ ভুল করেছে, হ্যাঁ করেছে, খেসারত তো আওয়ামী লীগই দিচ্ছে, খেসারত আওয়ামী লীগই দিচ্ছে। তো তারা তো আর ভুল করবে না। আপনি যেটা বললেন, এরা চেষ্টা করবে ষড়যন্ত্র করে ঠেকানোর জন্য, কিন্তু না এই ষড়যন্ত্রকারীদের কথা কেউ বিশ্বাস করবে, না ষড়যন্ত্রকারীরা তাকে ঠেকাতে পারবে। কারণ জনস্রোত এমন একটা শক্তি। সামাদ ভাই যেটা বক্তব্যের প্রথম দিকে বলেছিলেন শুরুতেই, যে সারা দেশে এখন তারা আর আগের মতো তারা ডাকলে লোক আসে না। কেন আসবে? কারণ আপনি বলেছেন জুলাই মানে একটা প্রতারণা। এখন তো জুলাই মানে শুধু জুলাই না, জুলাই মানে এখন প্রতারণার ভিন্ন শব্দ। ইউনুস মানে মির্জাফরের ভিন্ন নাম। আগে শুধু মির্জাফর বলতে প্রতারক জানতাম, শুধু মির্জাফর। এখন ইউনুস বললো মানুষেরা, তুই তো শালা ইউনুস। এগুলো বলা শুরু করছে মানুষ, মানুষ বলা শুরু করছে তুই তো ইউনুস। মানে কি? মানে সে বলা একটা করার একটা। তেমনি জুলাই মানে কি? কয়দিন বলবো তুই তো জুলাই, জুলাই মানে তুই তো ঠগ। এটা মানুষ বলা শুরু করবে। আর যাদের বললেন, যাদের নাম বললেন, এরা ষড়যন্ত্র করবে। এরা যে তারেক রহমান বললো, তারেক রহমান তো বিশ্বাস করবে না। কারণ কি? কারণ তারেক রহমান তো জানে আমি তারা 5 টাকা দিছি, সে সামাদ ভাইয়ের বিরুদ্ধে গেছে। এখন যদি রূপচাঁদ যদি 25 টাকা দেয়, তাহলে তো সে ফরিদের দলে যদি বলে ফরিদের পক্ষে কথা বল, তারা তো তাই বলবে। কারণ তারা তো জানে যারা কারা, কেউ কাউকে এখন বিশ্বাস করতে পারবে না। কারণ আমি বললাম তো, এরা একটা আদর্শের ভিতরে যদি থাকতো, তারা একজন অপরজনকে বিশ্বাস করতে পারতো মিনিমাম, তাদের মধ্যে বিরোধ থাকলো। আর এখন তাদের আপন হলেও বিরোধ না থাকলে তারা কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। কারণ কে কত খাইছে, একজন মিস্টার এক্স মনে করতেছে আমি তো কম পাইছি, ওয়াই মনে করতেছে আমি তো কম পাইতেছি, মনে হয় কম পাইতেছি, এটা মনে করে তারাই বিরোধ শুরু হয়ে যাবে। তারা তখন আবার খোঁজা শুরু করবে কোথায় কোথায় আবার আধার পাওয়া যায়, তারা তাদের পক্ষে গুণ গাইবে। কারণ এরা তো গুণ গাওয়া লোক। এরা বাধা দেওয়ার প্রথমে চেষ্টা করতেছে এবং এখনো করতেছে। একটা পর্যায়ে পারবে না, তখন সুর পাল্টে দিবে। এরা ঠেকানোর ক্ষমতা নাই। আপনি আওয়ামী লীগকে এই জন্য ঠেকাইতে পারবেন না, ঠিক যেমন আপনি ঝড় বৃষ্টি ঠেকাইতে পারেন না। আপনি আওয়ামী লীগকে এই জন্য ঠেকাইতে পারবেন না, ঠিক যেমন আপনি নদীর ঢেউ, সমুদ্রের ঢেউ ঠেকাইতে পারেন না। আপনি আওয়ামী লীগকে এই জন্য ঠেকাইতে পারবেন না যে বাংলাদেশের মানুষ যত কথাই বলেন আওয়ামী লীগকে অপছন্দ করতে পারে তাদের শাসনের, অপশাসনের কারণে। 17 বছরে তাদের 17টা ভুল কি হয় নাই? হয়েছে। তার জন্য কেউ অপছন্দ করতে পারে, কিন্তু এর মানে তো এই না যে তারা মুক্তিযুদ্ধ বিরোধীদের জায়গা দিবে। মানুষ তো এটা বুঝে ফেলেছে। কারণ এই বাটপার গুলো ক্ষমতায় যাওয়ার আগে কি স্লোগান দিয়েছে? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এই বাটপার তারা কি বলেছিল? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেই ঠিকানা এখন পাল্টে ফেলেছে। তোমার আমার ঠিকানা লাহোর করাচি, তোমার আমার ঠিকানা কাবুল করাচি, তোমার আমার ঠিকানা কাবুল তুরস্ক। এগুলো তো মানুষ বুঝে ফেলছে। এখন তাদের মৌলবীর স্লোগান পাল্টাই ফেলছে, ভাবির পোলার স্লোগান, মানুষদের প্রতারকদের চিনে ফেলেছে। তাই এরা চাইলেও আর ঠেকাইতে পারবে না। কারণ এদের যে এদের যে এদের যে মৌলিক ভিত্তিটা সেটা খুবই দুর্বল। প্রতারণার উপরে প্রতিষ্ঠা। আপনি ছল দিয়ে, বল দিয়ে আপনি কিছুদিন থাকতে পারবেন, কৌশলও আপনি কিছুদিন থাকতে পারবেন, কিন্তু ছল দিয়ে আপনি ক্ষণিক টাইমের জন্য থাকতে। বরং এদের সময় বেশি হয়ে গেছে। 18 মাস চলে যাওয়ার পর 4 মাস, 22 মাস, এবং শেখ হাসিনা আরো জননেত্রী শেখ হাসিনা আরো 5-6 মাস সময় দিয়েছেন, ডিসেম্বর। মানে 22 আর 6 28 মাস। বাবারে, অনেক সময় দিয়ে ফেলেছেন। এতদিন এরা ঠিক আছে, এটি তো আমি বিস্মিত হয়ে যাই। বরং আমি অনেকে আমাকে বলে, যেমন 3 দিন আগে আমেরিকার একজন আওয়ামী লীগের সমর্থক, নেতা কর্মী না ভাই, আবার বললেন না যে আওয়ামী লীগের নেতা আমার ফোন দেয়, কারণ আমি নস্যি মানুষ, আমার আওয়ামী লীগের নেতা কেন ফোন দেবে? আওয়ামী লীগের ব্লাইন্ড সাপোর্টার বলতে পারেন। হ্যাঁ, ফোন দিয়েছে, ফরিদ সাহেব এটা কি সম্ভব ডিসেম্বরে শেখ হাসিনা যাওয়া? আপনি কি চান না কেন? না আমি চাই। জননেত্রী, তিনি জননেত্রী বলেন না, জননেত্রী, তিনি বলছেন নেত্রী দেশে আসুক, দেশে যাক, আমিও চাই। কিন্তু কি করে সম্ভব ফরিদ সাহেব? এটা কি সম্ভব 4 মাস পরে? আমি বললাম যে বরং দেরি হচ্ছে, এর জন্য আমি বিস্মিত। যেমন সামাদ ভাই বলছে আগস্টে কিছু হইতে পারে।
বরং আমি অবাক যে এত দিন এরা টিকে আছে কোনো আদর্শ ছাড়া, কোনো নীতি ছাড়া। এটাই আমি অবাক হয়ে গেছি। আওয়ামী লীগ আসতে পারতেছেন এর জন্য আমি অবাক হই নাই। ডিসেম্বরে আসবে এটার জন্য আমি একটু অবাক না, বরং আওয়ামী লীগ না আসলে আমি অবাক হব যে কেন আওয়ামী লীগ আসবে না। বাংলাদেশের জনগণ কিন্তু একেবারে, মানে আপনাকে কি বলবো, আমি অন্যান্য চ্যানেলে বলে এসেছি, আপনার চ্যানেল হয়তো বলেছি যে এইবার যে জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশে, সেটা হবে ঐতিহাসিক এবং ইতিহাসে এটা দলিল হিসেবে থাকবে। পাশাপাশি দেখবেন যে তার যে সমালোচক ছিল, যদি 10 লক্ষ লোক হয়, 2.5 লক্ষ লোক থাকবে এই জামাত বিএনপি ঘরানার সমর্থকেরা। যদি 1 কোটি লোক হয়, 25 লক্ষ থাকবে তারাই। দেখেন আপনি, বর্ডার দিয়ে যদি, আমি তো দোয়া করতেছি উনি বর্ডার দিয়ে আসুক, কারণ প্লেনে আসলে ওদিক থেকে গাজীপুর, উত্তরা, তার বাসন, এগুলো বন্ধ করে দিবে এয়ারপোর্ট। এদিকে একেবারে বনানী বলছিলাম, প্রথম মহাখালী সব বন্ধ করে দিবে। তো আপনি তো মহাখালী ফার্মগেট বন্ধ করে দিবে, তো আপনি তো টাচে আসতে পারবেন না। কিন্তু রোডে যদি হয়, রোড ঠেকাইতে পারবেন, মানুষ যাবেই সেখানে। কারণ ঢাকা শহর আপনি রোড বন্ধ করে দিবেন, কিন্তু গ্রাম যশোরের রোড আপনি কোন দিক দিয়ে বন্ধ, একদিক দিয়ে বন্ধ করবেন, আরেক দিক দিয়ে আসবে। তো আমিও চাই তিনি ওই দিক দিয়ে আসুক এবং এই সেনাবাহিনী দেখুক, এই জঙ্গিবাদীরা দেখুক, জুলাই সন্ত্রাসীরা দেখুক, বিপ্লব কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তাহলে দেখতে, আমি বললাম তো 25% থাকবে জামাত বিএনপি সমর্থক। কেন? কারণ আসলে তারা পরিবর্তন চায়। কারণ কি? কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না ভাই। পেটে ভাত না থাকলে, যতই সামাদ ভাই আমার মিষ্টি মিষ্টি গল্প শোনায়, তার অফিসে গেলাম, দুপুরবেলা খাবার বললো না, যত মিষ্টি কথাই কোক, আসর নামাজের সময় কিন্তু সামাদ ভাইয়ের মিষ্টি কথা আর ভালো লাগবে না, যত গল্পই করি। সামাদ ভাই আমার বাড়িতে জামালপুর গেল বেড়াইতে, সামাদ ভাই যদি দেখি রে ফরিদ পান্তা ভাত খাওয়াই কেন, তাহলে কিন্তু সামাদ ভাই আর বলে না, এনে আর থাকা যাবে না। এটা স্বাভাবিক, এটাই সত্য। তো এরাতে তো বইলে নিয়ে আসছিল পোলাও খাওয়াবে, মাংস খাওয়াবে, মান্না সালুয়া খাওয়াবে, আমেরিকা থেকে ডলার আর ডলার আসবে। এখন টন 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 পান্তা ভাতও জোটে না। তো এরা তো বিরোধিতা করবেই। তো এই কারণেই শেখ হাসিনা, আপনি যেটা বললেন, কেউ তাকে ঠিকে রাখতে পারেন। তিনি আসবেন এবং তাকে যদি কেউ বাধা দেয়, তাহলে ঝড় তুফানের মতো ঘটনা ঘটে যাবে। আপনি তো জানেন যে এই পর্যন্ত সম্ভবত 170টি সংবাদ সংস্থা রেজিস্ট্রি করে ফেলেছে তার সাথে আসবেন। তাহলে এখনই 170টা, তাহলে আগামী ডিসেম্বরে কয়জন হইতে পারে? কমসে কম 1000, তাই না? এখন অনেকেই বলতে পারেন যে এটা কি করে সম্ভব? আইন যেমন সামাদায় বললো পাসপোর্ট দেয় নাই বা এই করে নাই সেই করে নাই, কিছু কিছু বিষয় আছে তখন কোন আইন, জনগণের উপরে কোনো আইন নাই। আইন জনগণের জন্য। জেব্রা ক্রসিং দিচ্ছেন, একজন না জানা যায়, 2 জন না যায়, 5 জন না যায়, 5,000 লোক একবারে গেলে তখন জেব্রা ক্রসিং কি আইনে কাজ করবে? করবে না। জামাত নেতা আখতারুজ্জামান আমার চ্যানেলে এসে বলছেন যে শেখ হাসিনা আসতে কোনো আউটপাস লাগবে না, আউটপাস নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে লোকজন। আমার চ্যানেলে 2 দিন আগে বলছেন উনি। হ্যাঁ, আমি দেখেছি আপনার চ্যানেলটা, আমি দেখেছি। উনি বলার আগেও তো আমি বলেছি যে শেখ হাসিনা যখন আসবে, বিমানবন্দর বলেন আর যাই বলেন, শেখ হাসিনা যদি খালি বাংলাদেশে মাটিতে নামতে পারে, মানে জনগণ এই বন্যার পানিতে যেমন মাছ উজায় আসে, মাছ আসে, ছোট ছোট মাছ, দারকিনা মাছ, চেলা ঢেলা, ওইরকম জনগণ চলে আসবে, আমি ঠেকাইতে পারবো। তবে বিমানে সম্ভবত তাকে ল্যান্ডই করতে দেবে না। 5টা আসলের দরকার নেই ওনাকে। ওই বিমান ল্যান্ড করার অনুমতি না দিলে তোর পাইলট নামাইতে পারবে না। এখানে তো কিছু টেকনোলজির ব্যাপার আছে, আইনের ব্যাপার বাদ দেন, প্রযুক্তির ব্যাপার আছে। এই সিগন্যাল দেয় না, আপনি নামবেন কেমন? ওই রিস্ক তো কেউ নিবে না। রোডের কথা কেন বলছি, রোডে আসলে খেলাটা জমে যাইতো। আমি জানি না তিনি বিমানেও আসতে পারেন, কারণ তারও তো কিছু পরিকল্পনা, সবই যদি আমরা বুঝে ফেলি তাহলে আর শেখ হাসিনা কি করলো। তার যদি সবকিছু আমি, সামাদ ভাই, আপনি বা অন্যান্য সবাই সবই জানি, হয়তো আমরা অনুমান করে 10টার মধ্যে 5টা মিলাইতে পারবো, আর 5টা তো আমরা জানি না। হয়তো তিনি বলেছেন রোডে আসবে, যশোর দিয়ে আসবেন বা বিমানবন্দর দিয়ে আসবেন, বাই রোডে আসবেন, এদিকে বলেছেন, তাই না? উল্টাও তো হইতে পারে, সেই হেলিকপ্টার গিয়ে তারা আনতে পারে, সামরিক বাংলাদেশ থেকে বিমান বাহিনী তারা গেল, গিয়ে তাকে নিয়ে আসলো, ঠিক যে ওইটা তো ঘটে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। অথবা ডিসেম্বরে বাংলাদেশে আন্দোলন শুরু হইতে পারে, বিপ্লব ঘোষণা হইতে পারে, সরকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, শেখ হাসিনা আইসা সে আবার বিপ্লবী প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। অথবা বাংলাদেশে সামরিক আইন জারি করে এখানে একটা কু হইতে পারে, তারপরে শেখ হাসিনা আসতে পারে। যদিও আমরা কুকে সমর্থন করি না, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, সামাদ ভাই আশা করি এটা সমর্থন করবেন না, আপনিও করবেন না। যারা গণতন্ত্র, আমরা এটা সমর্থন করি না। আমরা চাই বিপ্লব হোক, জনগণের দ্বারা বিপ্লব হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু কু আমরা সমর্থন করি না। শেখ হাসিনা বিভিন্ন ভাবে আসতে পারেন। হতে পারে যে সব বাংলাদেশের মানুষই শেষে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে তাকে আনতে আমরা বাধ্য হবো। বহু কিছু করতে পারে। আমরা ডিসেম্বরের জন্য অপেক্ষা করি। সিনেমার যদি শেষ দৃশ্য আগেই আমরা জানি যাই, ওই সিনেমা দেখে তো মজা নাই। তো কি করবেন বলেন কমরেড, প্রিয় কমরেড, কি বলেন? ওই সিনেমার তো মজা নাই। ভাই ধন্যবাদ। সার্জিও গর
ভারতে আমেরিকার রাষ্ট্রদূত। তিনি এই জুলাই মাসের শেষে ঢাকায় আসছেন। খবরটা নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এমনকি ঢাকার কূটনৈতিক মহলে একটু কান পাতলে শোনা যাবে ফিসফিসানি, কেন আসছেন সার্জিও গর? তার মানে হলো তিনি ঢাকায় যাচ্ছেন। সাধারণত এক দেশের রাষ্ট্রদূতরা অন্য দেশে যান না, বেড়াতে যেতেই পারেন, তবে সরকারি সফরে আসেন না। কিন্তু কথাটা হলো এই বৃষ্টি বাদলার দিনে সার্জিও গর যে বেড়াতে আসছেন না বাংলাদেশে, সেটা স্পষ্ট। তাহলে কেন আসছেন? আসছেন এই জন্যেই যে ভারতে তিনি ট্রাম্প সাহেবের রাষ্ট্রদূত তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটা গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশেষ আস্থাভাজন তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতে ট্রাম্পের বিশেষ দূত। যে পদে তার আগে ছিলেন সেই বিখ্যাত ডোনাল্ড লু, মনে আছে নিশ্চয়ই তার কথা। অবশ্য বাংলাদেশের অনেকেই তাকে বলবেন যে বিখ্যাত নন, কুখ্যাত। ভারতের মানুষের কাছে তিনি তেমন পরিচিত নন, কিন্তু বাংলাদেশে তিনি বেশ চেনা নাম, পরিচিত মুখ। কারণ শেখ হাসিনাকে গদিচ্যুত করার যে পরিকল্পনা ছিল ডিপ স্টেটের, সেই পরিকল্পনায় ডোনাল্ড লুর খুব বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা তাকে দেয়া হয়েছিল তার ওই বিশেষ পদটি দিয়ে, যে তিনি এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি বিশেষ দূত আমেরিকার। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সরকারের প্রতিনিধি হয়ে এই মহাদেশে, এই উপমহাদেশে যা করবার আমেরিকার স্বার্থ রক্ষার, সেই কাজটি তিনি করেছেন। এই পদটির সঙ্গে দিল্লিতে দেশের রাষ্ট্রদূত হওয়াটা সার্জিও গরেরও উপরি পাওনা। এর অর্থ ভারতের সঙ্গে আমেরিকার যে আরো বড় দৃঢ় সম্পর্ক চায় আমেরিকা, এটা তারই প্রমাণ। এটা ঠিকই যে রাশিয়ার তেল কেনা আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়েছে, তবু জিওপলিটিক্সের স্বার্থে ভারত আমেরিকার পাশাপাশি থাকাটা যে দুদেশের জন্যে খুব জরুরি, এটা দুটো দেশই জানে। আর সেই জানাটা আরও গভীর হয়েছে 1.5 মাস আগে ফ্রান্সে G7 বৈঠকের সময় থেকে। তাই যখন আমেরিকা দেখল গ্যালারির দিকে তাকিয়ে খেলার তাগিদে হোক আর দেশের মানুষের মনে সযত্নে লালিত ভারত বিরোধিতার আগুনে ইন্ধন দিতে হোক, তারেক রহমান সরকার পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, আমেরিকা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, আদৌ মাথা ঘামায়নি। তারেক রহমান যদি তার প্রথম বিদেশ সফর পাকিস্তানের করতেন, তাহলেও ওয়াশিংটন কিছু বলতো না। কারণ ভারতের সঙ্গে যত ভালোবাসাবাসি থাকুক না কেন, ভারতকেও তো চাপে রাখতে চায় আমেরিকা। এটাই রাজনীতি, এটাই জিওপলিটিক্স। কিন্তু তারেক রহমান পাকিস্তান সফরে না গিয়ে গেলেন চীনে। লক্ষ্য ছিল চীন দিয়ে তিনি সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হয়ে। তবু মালয়েশিয়াতে পা রাখলেন একটু ছেলে ভোলানো গান গাইতে। বলতে চাইলেন, কই চীন দিয়ে তো শুরু করি নাই, বাংলাদেশ নিরপেক্ষ, চীন ভারত সমদূরত্ব। এই সমদূরত্বটা মানে এই যে চীন সফর আমেরিকার সহ্য হয়নি। বাংলাদেশের এই চীন প্রেমকে আমেরিকা ভালো লাগেনি। তিস্তা নিয়ে, পদ্মা নিয়ে, লালমনিরহাট নিয়ে, মংলা বন্দর নিয়ে, এসিজেড নিয়ে, যুদ্ধ বিমান কেনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখিটা। আমেরিকা ও ভারত দুদেশেরই সন্দেহ গোপন চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। এরপর চীন থেকে ফিরে তারেক রহমান
নিজেকে বুদ্ধিমান ও নিরপেক্ষ দেখাবার জন্যে ভারত সফরে আসার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রস্তাব পাঠালেন দিল্লি আসবেন। ভারত সাফ বলে দিল আসতে হবে না। কূটনৈতিক বার্তা চলে গেল, ভুলে যাও গঙ্গার জল, তিস্তার জল, বাণিজ্য চুক্তি, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এসব আর কিচ্ছু ফিরিয়ে দেয়া হবে না। বাংলাদেশের জন্যে ভারত প্রায় দরজা বন্ধ। শুধু এই নয়, সীমান্তে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত। ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর তাই এসেছেন সার্জিও গর। তারেক রহমান আনপড় রাজনীতিবিদ হলে ভারত আমেরিকা দুই দেশকে দূরে ঠেলতেন না, কিন্তু তিনি একেবারে কাঁচা খেলোয়াড়। এখন ছুটেছেন সৌদি আরবে। রথ দেখা আর কলা বেচা একসঙ্গে দুটো কাজ সারতে। কীরকম? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঠিয়েছেন তুরস্কে আর নিজে গেছেন সৌদিতে। দুই দেশের সঙ্গে আমেরিকার ভালো মহরম। আবার যদি তাদের প্রভাব খাটিয়ে আমেরিকার সুনজরে আসা যায়, এবং সবচেয়ে বড় আশা, যদি শেখ হাসিনার দেশে ফিরে আসাটা আটকে দেয়া যায়। এক সময় দেশে ফেরাও, আমাদের দাও। আর এখন উল্টো বলছে তারেক রহমান সরকার, আমাদের এখানে দিও না, শেখ হাসিনাকে দিও না, ওখানে রেখে দাও। কারণটা কি? কারণ শেখের বেটি ফিরলে বিএনপি জামাতের ছদ্মযুদ্ধ শেষ হয়ে যাবে। দেশে তখন দুইটি পক্ষ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ। একদিকে শেখ হাসিনা ও তার মুক্তিযুদ্ধের সপক্ষের জোট, অন্যদিকে বিএনপি, জামাত, ওই আরও হেফাজত, এনসিপি, এইসব বাকিরা যারা পাকিস্তানপন্থী, রাজাকার। দেশের মানুষ 24-এর অভ্যুত্থানের আসল চেহারা দেখে এতটাই ক্ষিপ্ত যে মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরুন দেশে। তিনি ফিরে এসে বাঁচান বাংলাদেশকে। মাটির কথা, মাটি কি বলছে এ কথাটা আমেরিকার কানে যে যায়নি এমন তো কান নয়, এমন কানটা তার পরিষ্কার আমেরিকার। আর এই মাটির কথা জানতে ও আমেরিকার মনের কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশকে জানাতে ঢাকায় আসছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গর। সঙ্গে নিয়ে রেখেছেন তারেকের জন্যে লন্ডনে যাওয়া মানে লন্ডনে আবার আশ্রয় নেয়ার টিকিট, প্লেনের টিকিট। আগের বার লন্ডনে গিয়ে দেশে ফিরতে তারেকের লেগেছিল 17 বছর। তার মধ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা ছিল, মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাবাস, জরিমানা সব ছিল। কিন্তু সেই সব কিছু উঠে গেছে, সেটা আন্তর্জাতিক খেলায়, কূটনীতিতে উঠেছে। সেই খেলার একটা খেলোয়াড় কিন্তু তারেক রহমানকে দেশে ফেরাবার ব্যাপারে ছিল ভারতও। এখন তারেক ভুলে গিয়ে চীনের সঙ্গে প্রেম করুক। এবার গেলে ফিরতে, সেবার লেগেছিল 17 বছর, এবার ফিরতে কত বছর লাগবে? জীবদ্দশায় ফিরতে পারবেন তো? আর এক বড় সমস্যা, এবার কিন্তু ওই ফেরার জন্যে আয় বাছা আয় বলে ডাক দেওয়ার জন্যে মা নেই। মা খালেদা জিয়া তিনি পরলোকে চলে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্যে, মানে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে, এবং এর নেতৃত্বের শীর্ষ পর্যায়ে শেখ হাসিনাকে আবার বসানোর জন্যে দিল্লি কি চেষ্টা করছে? দিল্লি কি আমেরিকার সঙ্গে কোনো লবিং করছে? এবং এই সমস্ত বিষয়াদি নিয়ে দিল্লির সঙ্গে বেজিংয়ের কি কোনো কথাবার্তা হয়েছে?
বা যদি হয়ে থাকে সেই বিষয়গুলো কি হতে পারে, একজন রাজনীতির পর্যবেক্ষক রূপে আমি যতটুকু বুঝেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে বলবো। তার আগে বলে নিই যে ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানের জনাব তারেক রহমান সাহেবের সরকার, আমরা তাদেরকে যে ফর্মই ধরি না কেন বা দেখি না কেন, আসলে এই সরকারের মৌল ভিত্তিগুলো কি? প্রথমে ইউনূস সাহেবকে দিয়ে শুরু করি। ইউনূস সাহেবের আগমন এবং তার সঙ্গে যারা উপদেষ্টা ছিলেন সবারই কর্মকাণ্ড অনেকটা ছিল ভিনি ভিডি ভিসি। জুলিয়াস সিজার, রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি তার তখনও তিনি মানে যাকে বলা হয় সিজার হননি, সম্রাট হননি, তার আগে যখন তিনি কনসুল ছিলেন, তো সেই কনসুল থাকা অবস্থায় তিনি আজকের যে তুরস্ক, এই তুরস্কের একটা বিরাট এলাকা জয় করলেন এবং তৎকালীন সময় ওই এলাকাটি উপজাতি অধ্যুষিত ছিল এবং ভীষণ রকম ডেঞ্জারাস একটা জায়গা ছিল। জার্মানিতে একটা জায়গা ছিল, তারপর ফ্রান্সে একটা জায়গা ছিল, আর তুরস্কের এই জায়গাটি নানা কারণে এখানে কোনো বিজেতা যেতে সাহস পেতেন না এবং যে কোনো কারণে হোক না কেন জুলিয়াস সিজার এত বিখ্যাত, সে মানে সেই জার্মানি দখল করেছিলেন, তারপরে তিনি গলের যে যুদ্ধ তার মাধ্যমে ফ্রান্স দখল করেছিলেন এবং ইংল্যান্ডও দখল করেছিলেন। তো এই দখল করার আগে তিনি তার যে প্রথম যে যুদ্ধটি, যেটিকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল, সেই যুদ্ধটি ছিল এই তুরস্কে। তিনি এত সহজে এটা জয় করলেন, তিনি ভাবতেই পারলেন না হাউ ইট ইজ পসিবল। শুধু বিজয়ের পর তিনি রোমান সিনেটকে লিখলেন ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম এবং জয় করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা এসেছিলেন ক্ষমতাতে সবাই আসলাম, দেখলাম, জয় করলাম। তারা যেভাবে বলতে পারবেন না কেন আসলাম, কিভাবে আসলাম ইত্যাদি, আবার একইভাবে তারা বলতে পারবেন না কেন গেলাম, কিভাবে গেলাম। পুরো জিনিসটি একটা সিস্টেমের মধ্যে জাস্ট দে প্লেড। তাদেরকে একটা জায়গাতে বসানো হয়েছিল, বসার পরে তারা কিছু কর্মপরিধি, তাদের কিছু চিন্তা চেতনা বা তাদের দক্ষতা অভিজ্ঞতা তারা সেই চেয়ারে বসে করার চেষ্টা করেছে, যেটি বলতে গেলে ব্যর্থ হয়েছে। এবং এমন একটা সময় তারা যেতে বাধ্য হয়েছেন, যদি তারা না যেতেন তাহলে তাদের অস্তিত্ব কোন পর্যায়ে থাকতো একমাত্র আরশের মালিক আল্লাহ ছাড়া বলতে পারেন না। আবার একইভাবে যে যাই বলেন না কেন, জুলাই বিপ্লবের পরে জনাব সালাউদ্দিন সাহেবের ফিরে আসা ইন্ডিয়া থেকে একেবারে রাতারাতি, মানে মনে হলো যে জুলাই বিপ্লব হয়েছে আগস্ট মাসের 5 তারিখের পরে সারা বাংলাদেশে সালাউদ্দিন সাহেবের আসার জন্য বিএনপির নেতৃত্ব গ্রহণ করার জন্যই বোধহয় তার জন্ম হয়েছে। প্রকৃতি যেভাবে মায়ের পেট থেকে একটি সন্তানকে প্রসব করিয়ে দেয়, প্রকৃতি যেভাবে মাটির যে ঘনত্ব, সেই ঘনত্ব ভেদ করে একটি ধানের চারা বা একটি শস্যের যে যাকে বলা হয় মূল গভীরে চলে যায় এবং একটি শস্যের যে কাণ্ড সেটা উপরে উঠে আসে। একটু গভীরভাবে চিন্তা করুন তো, এটা প্রকৃতি ছাড়া সম্ভব নয়। ছোট্ট একটা আপনি ধরেন বীজ, সেই বীজের এত নরম একটা মূল, প্রথমে মূলটা বের হয় বীজ থেকে, সেই মূলটা মাটির ভিতরে চলে যায়। ওর শক্তিটা পেল কোথায়? মাটি যেভাবে থাকে সেখানে ওই নরম মূল দিয়ে আপনি একটু মূলটা টানায় বের করে আপনি নিজে একটু ওটা ঢোকানোর চেষ্টা করেন তো, হয় না। নিঃসন্দেহে মাটির ভিতরে এমন কিছু মহাকর্ষণ শক্তি রয়েছে, সেই মহাকর্ষণ শক্তি সেই বীজ থেকে যেটা মূল বের হয় সেই মূলকে টানতে থাকে মাটির গভীরে। আদারওয়াইজ মূলের কোনো শক্তি নেই মাটি ভেদ করার। আবার সেই বীজের যে অংশটি মাটি ফুঁড়ে উপরে চলে আসে, সেই আকর্ষণ যদি মহাকাশ থেকে না আসতো, সেই আকর্ষণ জমিনের বাতাস যদি গ্রহণ না করত,
জমিনের উপরের ভাগ যদি তাকে সেইভাবে আহ্বান না করতো কামন কামন, তাহলে ওই নরম যে কাণ্ড, সে তার পক্ষে মাটি ফুঁড়ে এই পৃথিবীর আলো বাতাস দেখা সম্ভব হয় না, যেটা আপনারা সহজে বুঝেন। আর আমাদের জন্ম বা যে কোনো পশু পাখির জন্ম, ডিম থেকে বাচ্চার জন্ম, সব কিছুর মধ্যেই একটা প্রকৃতির লীলা খেলা থাকে। তো সেই প্রকৃতির লীলা খেলাতেই এমন কাছে মনে হলো যে সালাউদ্দিন সাহেব চলে এলেন, তারেক রহমান সাহেব চলে এলেন। তারেক রহমান সাহেব যখন চলে এলেন তখনই তার আম্মা মারা গেলেন। তার আম্মা মারা যাওয়ার পর সেখানে বিশাল জানাজা হলো। মানে সব কিছুই মনে হলো যে প্রকৃতি সাজিয়ে দিয়েছে, এটি কোনো মানুষের কাণ্ড নয়। এখন আচ্ছা বলেন তো আপনারা যে এই যে প্রকৃতি সালাউদ্দিন সাহেবকে যে সুযোগটা দিল, তারেক রহমান সাহেবকে সুযোগটা দিল, তারা কয়বার, মানে আপনি যদি আধ্যাত্মিকতার কথা চিন্তা করেন, দাড়ি রেখে পাহাড়ে বসে সেই যাকে বলা হয় ধ্যান করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতে ধ্যান করেছেন, ওনারা এইভাবে ধ্যান করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা সিঙ্গেল উদাহরণ দেখান তো। কিংবা ধরুন অন্য যে কোনো ধর্মমত, অথবা তারা এমন কি কর্ম করেছেন যে কর্মের ফলে এরকম কোনো একটা ঘটনা ঘটে গেল। মানে সব কিছুতেই প্রশ্ন। আপনি প্রকৃতিকেও মিলাতে পারবেন না যে প্রকৃতি তাদেরকে এই যে সুযোগ দিয়েছে, ইজ দেয়ার এনিথিং? অথবা তাদের সঙ্গে যে বৈদেশিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে তারা এমন কি করেছেন যে কর্মের কারণে তাদেরকে, মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হলো, আবার সরিয়ে দেওয়া হলো, আবার তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছে, ক্ষমতায় বসানোর পর প্রেমের রশি দিয়ে আবার এখন টানাটানি শুরু হয়েছে। এবং এই টানাটানির ফলে কি হলো দেখবেন যে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে, তাদের খাবার দাবার, জীবন চাল চলন সব নষ্ট হয়ে গেছে। আপনি আমি বাইরে থেকে যতটুকু আন্দাজ করতে পারি, ভিতরে যারা আছেন তারা এই উত্তাপটি, তাদের ক্ষমতার জোর এবং ভিত্তিটি তারা আপনার আমার চেয়ে 100 গুণ বেশি বুঝতে পারেন। তাদের চলাফেরা, ড্রেস কোড, তাদের মানে সিদ্ধান্ত গ্রহণ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দেখবেন প্রচণ্ড অসামঞ্জস্যতা রয়েছে। এবং আমরা যারা বাইরে আছি, সেই বাইরে আমরা তাদের সেই কাজের কোনো রকম ধারাবাহিকতা দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দুর্বৃত্তায়ন কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের এই যে মহাস্থানগড়, আপনারা নিঃসন্দেহে নাম শুনছেন, প্রাচীন বাংলার নয়, প্রাচীন ভারতবর্ষের রাজনীতি এবং সভ্যতার যে কটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হলো এই মহাস্থানগড়। এখন সেই মহাস্থানগড়টিকে ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্বের যে ঐতিহ্য, এটি ঘোষণা করার একটা প্রক্রিয়া জাতিসংঘের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং সেটার কারণে কি হচ্ছে, এই জায়গাটিকে অবিকৃত রাখতে হবে, অবিকৃত রাখতে হবে। এবং ওটা যখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হবে, তখন ওটা কেন্দ্রিক পর্যটন, ওটা কেন্দ্রিক উন্নয়ন, এটা জাতিসংঘ করবে। এবং এটার একটা বিরাট, আজ ধরেন আমরা পেত্রা দেখতে যাই, আজ আমরা সেই মিশরের যে পিরামিড দেখতে যাই, মূলত এর সঙ্গে জাতিসংঘ জড়িত। তেমনি আমাদের মহাস্থানগড়, আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার, ইভেন আমাদের সোনারগাঁর যে পালাম সিটি, এগুলোকে যদি আমরা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের পর্যটন শিল্পটা অনেকটা জায়গায় চলে যাবে। তো সেই রকমভাবে আমাদের মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সহ আরও অনেক যারা এমিনেন্ট আইনজীবী আছেন, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এই সরকারের আমলে হঠাৎ করে একটা সিন্ডিকেট, তারা এখন এখানে এই ওয়ার্ল্ড হেরিটেজের তো মানে তাদের তো ধারণা নাই, মানে তারা এখন ওই মহাস্থানগড়ের মধ্যে 2টা রাস্তা করবে, তারপর ওখানে কিছু ঝাড়পুছ করবে, 10 কোটি টাকার জায়গায় 100 কোটি টাকার একটা প্রকল্প করবে, ওটা দেখে এবং কিছু টাকা মারবে। এই কাজ করার জন্য একটা বিরাট সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। যখন সিন্ডিকেট কাজ করতে গেল, বগুড়ার ডিসি বললো যে আপনি তো কাজ করতে পারবেন না, এখানে কোর্টের রায় আছে, এটা স্থগিত, ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য মামলা করা হয়েছে। এখন সেই মামলা আবার অ্যাপিলেট ডিভিশনে নিয়ে তদবির করে সেই মামলা ভ্যাকেন্ট করার জন্য
সেই সিন্ডিকেটগুলো চেষ্টা করে যাচ্ছে। এই দেশগুলাই যাক, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাকে আমার মাল পানি কামাতেই হবে। আরেকটি ঘটনা বলি, একটা জেলার থেকে একজন নর্মাল এএসআই, খুব ভালো, মানে একটা ভালো থানাতে আছেন। তো এখন সে আসছে, স্যার আমাকে একটু বদলির ব্যবস্থা করে দেন। তা আমি বললাম, তুমি তো ভালো জায়গাতে আছো, কেন বদলি হবে? বলে, স্যার জীবন বাঁচছে না। এই কারণে হলো যে এখানে ওসি সাহেব যিনি আছেন 60 লাখ টাকা খরচ করে এসছেন, এবং এই 60 লাখ টাকা তোলার জন্য প্রত্যেকটা কনস্টেবল থেকে শুরু করে সবার উপর সে প্রেশার ক্রিয়েট করছে। ফলে প্রতিদিন আমাদেরকে অন ডিউটিতে গিয়ে এই টাকা আদায় করার জন্য চেষ্টা করতে হয়। কয়দিন আগে এরকম একটা ঘটনায়, এখন আগের মতো সমাজ নাই, পুলিশকে ভয় পায় না, অনেক জায়গায় মব হয়, অনেক জায়গায় মারামারি হয়, সব কিছু হয়, এবং আমাদের পুলিশকে ধরে সেই মাদক সহ উল্টে ফেলে, মানে মাদক উদ্ধার করতে পুলিশ গেছে, উল্টে ফেলে মাদক মামলায় পুলিশকে ফাঁসাই দেওয়া হয়েছে, চাকরি চলে গেছে। আমারও, মানে আমি যেখানে আছি আসলে আমার জীবন নিয়ে টানাটানি, আমি 28 বছর চাকরি করছি, স্যার আমি একটু বাঁচতে চাই। আপনি বোঝার চেষ্টা করেন যে একটা ওসির জন্য 60 লাখ টাকা, হয়তো 1 বছর বা 6 মাস। তো এই পর্যায়ে চলে গেছে দুর্বৃত্তপনা। এই কাজের সরকারের যদি ধারাবাহিকতা থাকতো, সরকার প্রথমে এই জায়গাগুলোতে হাত দিতে পারত, কিন্তু সেই জায়গাগুলোতে হাত দেওয়া যায়নি। এর ফলে কি হলো, এই যে সরকারের প্রতিটি প্রশাসন, প্রতিটি জায়গা, কনস্ট্রাকশন, এই যে সরকারের অনেক মন্ত্রীদের নামে দুর্নীতির অভিযোগ আসছে, অনেক মন্ত্রীদের বিরুদ্ধে সুপার পাওয়ারের, যাকে বলা হয় যে তাদের অনেক ক্ষমতা চলে আসছে, সরকারের আপনজনের মধ্যে বন্ধু ভার্সেস বন্ধু, শত্রু ভার্সেস শত্রু, তাদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে। এই বিষয়গুলো মানুষ ভাবছে তাহলে তো আওয়ামী লীগ ভালো ছিল, আমাদের কই জান্নাতের টিকিট কই? জামাতের লোক তো তাবিজ বিক্রি করার কথা বলে, খু দেওয়ার কথা বলে নারী ধর্ষণ করে, পার্থক্য কি রইল? তাহলে আওয়ামী লীগের লোক ধর্ষণ করতো, জামাতের লোক এই কাজগুলো করতেছে। আওয়ামী লীগের সালমান এফ রহমান এই কাজগুলো করছে, এখন কি শেয়ার মার্কেট লুট হচ্ছে না? এখন কি ব্যাংক লুট হচ্ছে না? আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন, এখন কি দুর্নীতিবাজ নেই? এটা মাঠের মধ্যে আপনি একটা সিঙ্গেল জায়গাতে কমেনি। এখন এটাকে উঠাতে 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 ওই যে বীজের মতো আরো উপরে উঠান, উপরে উঠাইলে আপনি দেখবেন যে যারা এই ক্ষমতার কলকাঠি নাড়েন বিদেশ থেকে, সেটা ওয়াশিংটন বলেন, দিল্লি বলেন, চীন বলেন, তো তারা এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তারা দেখছেন। দেখার পরে তাদের কি মনে হচ্ছে যে তাদের বিনিয়োগ, তাদের ভবিষ্যৎ, তাদের সিদ্ধান্ত, তাদের সাথে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কন্টিনিউ করার জন্য যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ড 17 বছর কেমন ছিল, গত 2 বছরে কেমন চলছে। তো সেখানে যদি তারা কোনো উন্নয়ন দেখতে না পায়, শুধু ফুলঝুরি, কথার ফুলঝুরি দিয়ে কাজ হবে না, শুধু এখানে প্রজেক্ট দিয়ে কাজ হবে না, স্বপ্ন দেখে কাজ হবে না, এখানে আসলে অ্যাকশন দরকার। কিন্তু গত 2 বছরে যে অ্যাকশনগুলো, একটা সিঙ্গেল অ্যাকশন দেখান যে অ্যাকশনগুলো বাস্তবে দেশের এবং দেশের বাইরের আমাদের যারা বন্ধু আছে, উন্নয়ন সহযোগী আছে, সবাইকে খুশি করেছে। সেই দিক থেকে তারা যে কাজটি করে, যেমন শেখ হাসিনার জমানাতে তারা সবসময় জামাতের সাথে যোগাযোগ রক্ষা করতো, জাতীয় পার্টির সাথে করতো, তারপরে বিএনপির সাথে করতো, ইন পার্সন সেই ব্রিটিশ রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত এখান থেকে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে দেখা করতেন। তো সেই কাজগুলো যে এখন হচ্ছে না, আপনি তো বলতে পারবেন না সেই কাজগুলো এখন হচ্ছে। তাহলে সেই কাজগুলো কাদের সাথে হচ্ছে? নিঃসন্দেহে জাতীয় পার্টির সঙ্গে হচ্ছে, নিঃসন্দেহে এই যে এখন দেখেন জেলখানার একজন ডিআইজি প্রিজন ছিলেন 1/11-এর সময়, মেজর হায়দার, তিনি যে সকল পিলে চমকানোর তথ্য দিচ্ছেন যে জেলখানা থেকে বের করে বেগম খালেদা জিয়াকে কিভাবে বাইরে বৈঠক করতে আনা হতো, কিভাবে তারেক রহমান সাহেবের সাথে অন্যের বৈঠক হতো, কিভাবে শেখ হাসিনার সঙ্গে বৈঠক হতো, সেই কথাগুলো তিনি বলে দিচ্ছেন। তো সেই কাজগুলো যে এখন হচ্ছে না, আপনি কি করে বুঝবেন? এই যে তারেক রহমান সাহেবের প্রতিনিধি দিল্লিতে যাচ্ছেন, অজিত দোভালের সঙ্গে দেখা করছেন, তো অজিত দোভালের বাইরে অন্য কোনো দোভালের সঙ্গে দেখা হচ্ছে না, এটা তো আপনি বলতে পারবেন না। তো পর্দার আড়ালে আসলে পিলে চমকানো অনেকগুলো খেলাধুলা হচ্ছে।
আর সেই খেলাধুলা যতক্ষণ না পর্যন্ত, যেটা আমি বক্তব্য শেষ করে ফেলব, যদি রাজনৈতিক দল অর্থাৎ জামাত, বিএনপি তাদের হাতে থাকে, সরকার হিসেবে বিএনপির সরকার, জনাব তারেক রহমান সাহেবের সরকার তার হাতে থাকে, তাহলে বিদেশিরা বিষয়টা নাক গলাতে পারবে না। কিন্তু যদি এই ক্ষমতা ট্রান্সফর্ম, কারা থাকবে কারা আসবে, এই সিদ্ধান্তগুলো বিদেশিদের হাতে চলে যায়, তাহলে সঙ্গত কারণেই এখানে সামরিক বাহিনী মিডিয়েটর হয়ে যাবে লাইক পাকিস্তান, সিভিল সার্ভিস মিডিয়েটর হয়ে যাবে, মধ্যস্থতাকারী হয়ে যাবে লাইক পাকিস্তান, এবং মিশরের মতো এখানে একটি রাজনৈতিক অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে। এবং সেই অর্থে যেমন এখানে ধরুন পাকিস্তানে যখন ইমরান খানকে হটানোর প্রয়োজন হলো, তখন এই চাপের মধ্যে ফেলে তিনটি বৃহৎ রাজনৈতিক শক্তি তাদেরকে এক টেবিলে বসানো হলো। এই সেনাবাহিনী বসিয়েছে, সেটা হলো বেনজির ভুট্টোর পিপলস পার্টি, তারপরে নওয়াজ শরীফের মুসলিম লীগ, তারপরে আবার নওয়াজ শরীফ মুসলিম লীগের দুটো গ্রুপ ছিল, নওয়াজ শরীফের মেয়ে এবং নওয়াজ শরীফের ভাই, এখন যিনি শাহবাজ শরীফ আছেন, তাদেরকে বসানো হলো। আরেকজন যেমন বাংলাদেশের জামাতের মতো এরকম প্রভাবশালী, ওখানে জামাত না, তাকে বলা হয় মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা, তাকেও, যিনি একসময় ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন, তাকে ইমরান খান থেকে সরিয়ে এনে এখানে বসানো হলো, এবং সেই সরকার এখন সেখানে চলছে। কাজেই শেখ হাসিনাকে নিয়ে বেইজিং, দিল্লি এবং আমেরিকায় যে কোন লেভেলে খেলা চলছে, আশা করি সরকারের যারা কর্তা ব্যক্তি তারা বুঝবেন যে তারা যখন ক্ষমতার বাইরে ছিলেন তাদের সঙ্গে যেভাবে এই বিদেশি শক্তিগুলো খেলেছে, তার চেয়ে 100 গুণ বেশি আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে এখন তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে খেলছে। আর সেই খেলায় কে কাকে গোল দেয় সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।